রাতের আধারে আমাদের চোখের আড়ালে কতই না রহস্যময় ঘটনা ঘটে যায়। ঠিক তেমনি আজকে একটি রাতের গল্প বলা হবে। দীর্ঘ ভয়ঙ্কর কালো রাত, যে রাতে ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতে রেখেছিল শিকারীরা তাদের শিকার ধরার জন্য। অন্যদিকে রহস্যময় দুটি খুনের পেছনের গল্প কি ছিল, আর ভয়ঙ্কর দীর্ঘ কালো রাত্রির এই রহস্যময় ঘটনাগুলোর রেশ শেষ পর্যন্ত কিভাবে কেটেছিল, সেটাই দেখানো হবে আজকের সাসপেন্স থ্রিলার মুভিতে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম মুভি থিরাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে একজন আরজে বলছিল, রাত হচ্ছে ভালোবাসার প্রতীক। অনেকেই দিনের চাইতে রাতকে বেশি ভালোবাসে। মানুষ এখন দিনের চাইতে রাতে কাজ করাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এই রাত অনেকের কাছে ভালোবাসা, অনেকের কাছে আনন্দময় অনুভূতি, আবার অনেকের কাছে নীরবতায় হারিয়ে যাওয়া। এক একজনের কাছে এক এক রকম এই রাত। রহস্যময় রাতের ভেতরে অনেক কিছুই লুকিয়ে থাকে। এরপরেই সারোজাকে দেখানো হয়, যে রাতের বেলায় রেডি সেডি হয়ে বাইরে বের হয়ে পড়ে এবং তার ঘর তালা দিয়ে একটি অটোতে উঠে পড়ে। অটোর ভেতরেও দেখা যায় সে নিজের মেকআপ ঠিক করছিল। আসলে এই সারোজা হচ্ছে একজন প্রস্টিটিউট, আর সে তার জীবিকার তাগিদে রেড লাইট এরিয়াতে যাচ্ছে। সেখানে অটো ড্রাইভার সাতিয়া সেও রেডিও শুনছিল, সেই রাতের অনুষ্ঠানটা। রেডিওতে আরজে বলছিল, আপনারা যদি আমাদের সাথে আড্ডায় যোগ দিতে চান তাহলে আমাদেরকে এই নাম্বারে কল করতে পারেন। তখনই সাতিয়া সারোজাকে বলে, আমার মনে হয় না এই রেডিওতে কেউ কল করে। আমার মনে হয় এরা রেডিওতে কল করার জন্য আলাদা লোক রাখে এবং তাদের পেমেন্ট দেয়। সারোজা বলে, আমার কিন্তু তা মনে হয় না। এমন অনেক মানুষ রয়েছে আমার মতো যারা একা কথা বলার জন্য মানুষ খুঁজে পায় না। তারা অনেকেই রেডিও স্টেশনে কল করে। সাতিয়া বলে, আমি 2 থেকে 3 বার কল করেছিলাম, কিন্তু ওরা আমার কল ধরেনি। সারোজা বলে, অনেকেই কল করে, ওরা সবার কল ধরে না। তোমার ভাগ্য ভালো থাকলে কল রিসিভ করবে। আসলে সাতিয়া এবং সারোজা আগে একে অপরকে চেনত, তাই তারা এখানে কথা বলতে বলতেই যাচ্ছিল। সাতিয়া সারোজাকে বলে, যাই হোক বাদ দাও, রেডিওতে যে রাতের কথা বলা হচ্ছিল সেই রাত সম্পর্কে তোমার মতামত কি? সারোজা বলে, রাত আমার কাছে তো দিন আর রাত একই মনে হয়, কিন্তু মাঝে মধ্যে আমার কাছে দিনের চাইতে রাতটাকে বেশি বড় মনে হয়। এরপরেই সারোজা উদাস হয়ে যায়। এরপরেই 5 বন্ধুকে দেখানো হয়, যারা একটি গাড়ির ভেতরে সিগারেট খাচ্ছিল, মদ খাচ্ছিল এবং আমোদ ফুর্তি করছিল, আর রাতের বেলা পুরো শহরটাকে চষে বেড়াচ্ছিল। ঠিক তখনই তাদের মাঝে একজনের কাছে অঞ্জলি নামের একটি মেয়ের ফোন আসে, কিন্তু ছেলেটি অঞ্জলির ফোন রিসিভ করে না, বরং সে তার বাকি বন্ধুদের তার মোবাইলটা দেখায় যে অঞ্জলি তাকে কল করছে। সে বলে, ফোনটা আমি ধরব না, তাহলেই তো অঞ্জলির টেনশন ধীরে ধীরে বাড়বে, কারণ এখন আমাদের টাকার দরকার। ও যত বেশি টেন্স হবে আমরা তত বেশি তাড়াতাড়ি টাকা পাবো। অন্য একজন বলে, অঞ্জলি তো বলেছে টাকা দেবে, তাহলে এমন করার কি দরকার আছে? ছেলেটি বলে, তুমি আমার থেকে বেশি বোঝো না, আমি যেভাবে বলবো সেভাবেই করবে, তাহলেই দেখবে অঞ্জলি আমাদেরকে সুরসুর করে টাকাটা দিয়ে দেবে। এভাবেই তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এরপরে তারা নিজেদের মধ্যে মিটমাট করে অঞ্জলির বাড়ির দিকে যেতে শুরু করে। সিন কাট হয়ে যায়। সোলাইমান নামের একজন লোককে দেখানো হয়। এই সোলাইমান হচ্ছে ছোটখাটো একজন ড্রাগ ডিলার। সে একটি বড় হোটেলে তার একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। সেখানে তারা একটা মিটিং করে। সোলেমানকে সেই লোকটি অফার করে অ্যাজ এ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য। এই জন্য সোলেমানকে সে একটি ব্যাগ দেয়, যেটার ভেতরে হেরোইন রয়েছে। এছাড়া তাকে তার গাড়ির চাবিটাও দেয় এবং একটি অ্যাড্রেস দিয়ে দেয়, আর সেখানে এই মালটা পৌঁছে দেওয়ার জন্য বলে। এরপরে এলসাকে দেখানো হয়, যে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে এবং নিজেকে ফ্রেশ করতে থাকে আর রেডি হতে শুরু করে। তখনই তার রুমমেটও জেগে যায় ঘুম থেকে, আর এলসাকে মাঝরাতে রেডি হতে দেখে সে তাকে জিজ্ঞেস করে, তুমি এই মাঝরাতে কোথায় যাচ্ছ? এলসা বলে, বাইরে আমার জন্য অনেকে অপেক্ষা করছে, তাদের সাথে আমার দেখা করতে হবে। তুমি আমার কথা ভেবো না, ঘুমিয়ে পড়ো। তার রুমমেট তাকে সাবধান করে দেয় এবং নিরাপদে থাকতে বলে। এরপরেই অশোককে দেখানো হয়। অশোককে দেখে বোঝা যাচ্ছিল সে খুব চিন্তিত। অশোক এখানে এসেছিল তার এক বন্ধুর সাথে দেখা করতে, আর অশোকের বন্ধু অশোকের কথা মতো ব্ল্যাক মার্কেট থেকে একটি গান কিনে রেখেছিল, আর সেটাই সে অশোককে দেয়।
অশোক সেখানে গান এবং বুলেট নিয়ে চলে আসছিল। তখনই সে দেখতে পায় তাকে এলসা কল করেছে। এলসার কলটা দেখতেই অশোক আরো বেশি নার্ভাস হয়ে যায় এবং সে তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। কিন্তু আসার আগে অশোকের বন্ধু বুঝতে পারে অশোক চিন্তিত, তাই সে তাকে বলে, তুমি সাবধানে থাকো, যাই করো না কেন নিজেকে সেফ রেখো। এরপরেই জামুন নামের একজন লোককে দেখানো হয় যে নিচে তার ড্রয়িং রুমে বসেছিল। ঠিক হঠাৎ করেই তখন এলসা তাকে কল করে। এলসার কলটা দেখতেই সে নার্ভাস হয়ে যায় আর সাথে সাথে মোবাইলটা লুকিয়ে ফেলে। এলসার কলও রিসিভ করে না। অন্যদিকে উপর থেকে জামুনের প্রেগনেন্ট ওয়াইফ এটা দেখে ফেলে যে তাকে এলসা নামের কোনো মেয়ে ফোন করেছে। সে তাকে বলে, এত রাতে একটা মেয়ে তোমাকে কেন কল করছে? নিশ্চয়ই সে তোমাকে চেনে, নিশ্চয়ই কোনো দরকারে কল করছে। তুমি কি এমন কিছু করছো যাতে আমি অনেক বেশি কষ্ট পাবো? জামুন বলে, তুমি ভুল ভাবছো। জামুনের স্ত্রী বলে, আমি ভুল ভাবছি না, আমার মনে হয় তুমি কোনো উল্টোপাল্টা কাজ করছো। জামুন বলে, তুমি শুধু শুধুই একটু বেশি টেনশন করছো। তোমার এই সময়ে এইসব টেনশন করা ঠিক নয়। তুমি ঘুমিয়ে পড়ো, আমার বাইরে একটু কাজ রয়েছে, আমাকে এখন বাইরে বের হতে হবে। জামুনের স্ত্রী তাকে যেতে নিষেধ করে এবং তাকে সবকিছু খুলে বলতে বলে, কিন্তু জামুন কথা এড়িয়ে সেখান থেকে চলে আসে। জামুনের স্ত্রী রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জামুনের মোবাইলে একটি মেসেজ আসে যেখানে এলসা তাকে ছবি আর ভিডিও পাঠিয়েছিল, আর সেই ছবি আর ভিডিওর ভেতরে অন্তরঙ্গ অবস্থায় জামুন আর এলসা ছিল। এরপরে তো আপনার বা আমার দুজনেরই বোঝার বাকি নেই যে এলসা জামুনকে এসব ছবি আর ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। অন্যদিকে জামুনও নিজের ভুল শুধরানোর জন্য একের পর এক এলসার টর্চার সহ্য করে যাচ্ছে। এলসা জামুনকে মেসেজ পাঠায় সে যদি তাকে টাকা না দেয় তাহলে এই ছবি আর ভিডিওগুলো তার স্ত্রীর মোবাইলে চলে যাবে। জামুন নার্ভাস হতে শুরু করে। এরপরেই এলসার বড় ভাইকে দেখানো হয় যে তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল। লোকটা তার বড় বোন এলসার বিষয়ে কথা বলতে থাকে, বলে, আমার মনে হচ্ছে এলসা কোনো ভুল কাজ করছে আর আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু কি করছে বা কি ভুল কাজ করছে আর কি লুকাচ্ছে আমি এসবের কিছুই বুঝতে পারছি না, সেটাই খুঁজে বের করতে হবে। অন্যদিকে সারোজা একটা জায়গায় এসে সাতিয়ার অটো থেকে নেমে যায় এবং রাতের বেলা সে একাই সেখানে দাঁড়িয়ে থাকে, তার কাস্টমারদের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়টাতে সেই 5 বন্ধু তাদের গাড়ি নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের চোখ পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সারোজার উপরে, আর চোখ পড়তেই তারা গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে একে একে সবাই নেমে আসে আর একে অপরকে বলতে থাকে, আন্টিটা তো খুব জোস, আজকের রাতটাকে আরো সুন্দর করা যাক, চলো চলো আগে যে জিজ্ঞেস করে আসি রেট কত। অন্যদিকে সারোজা একসাথে 5 জনকে দেখার পরে সে একটু ভয়ই পাচ্ছিল, কারণ সে জানত এই 5 জন যদি তাকে নিয়ে যায় তার অবস্থা কি হবে। ঠিক তখনই সারোজার ভাগ্য ভালো ছিল, অন্য একজন লোক সারোজার কাছে চলে আসে এবং তাকে অ্যাজ এ কাস্টমার হায়ার করে নিয়ে যায়। এদিকে 5 জনই আফসোস করতে থাকে যে এত জোস একটা আইটেমকে সামনে পাওয়ার পরেও তারা মিস করলো। তখন তারা সেখানেই দাঁড়িয়ে আড্ডা দিতে শুরু করে। তখনই আবারও অঞ্জলি কল করে। আসলে এদের মধ্যে ড্রাইভার যে লোকটা ছিল তার নাম ছিল রাহুল, আর এই রাহুল ছিল অঞ্জলির বয়ফ্রেন্ড। আর এই জন্য রাহুলের সাথে বাকিদের একটু তর্ক লেগে গিয়েছিল অঞ্জলিকে নিয়ে। অন্য একজন বলে, তোমরা সবাই এখানেই থাকো, আমি অঞ্জলির সাথে দেখা করে আসি। এরপরে ছেলেটি যখন অঞ্জলির সাথে দেখা করে, অঞ্জলি তাকে 5 লাখ টাকা দেয়, কিন্তু এর বিনিময়ে সে রাহুলকে যা ইচ্ছা তাই বলতে থাকে। বলে, আমি ওকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমি আমার সর্বস্ব ওকে লুটিয়ে দিয়েছিলাম, কিন্তু ও এর বিনিময়ে আমাকে ধোঁকা ছাড়া আর কিছুই দেয়নি। এরপর থেকে ছেলেদের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেল। আমি তো কখনো কল্পনাই করতে পারিনি যে রাহুল আমাদের প্রাইভেট ভিডিও আর ফটো নিয়ে আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করবে। ও এতটা নিচে নামতে পারলো। যাই হোক, এখন তো টাকা পেয়ে গেছেন, এখন তাড়াতাড়ি আমার ফটো আর ভিডিওগুলো ডিলিট করে দিন। লোকটা একটা মোবাইল বের করে অঞ্জলির সেই ঘনিষ্ঠ ভিডিও এবং ফটোগুলো ডিলিট করে দেয়। এদিকে সেই ছেলেটা যখন টাকা নিয়ে রাহুলের কাছে চলে আসে, রাহুল সবাইকে বলতে থাকে, এখন তো আমরা টাকা পেয়ে গেছি, এখন না হয় অঞ্জলির ভিডিও আর ফটোগুলো ডিলিট করে দেই। অন্য একজন বলতে থাকে, আরে ডিলিট করার কি দরকার, যদি কখনো কোনো কাজে লাগে রেখে দাও না। রাহুল একটু ইতস্তত করলেও সে সবার কথা মেনে নেয়। এরপরেই তারা 5 জন সেখান থেকে চলে আসে একটি সুপারমার্কেটে, আর সেখানেই আমরা অশোককে দেখতে পাই যে কাউন্টারে থাকা তার বান্ধবী জেসমিনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল।
এই সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে আবারও সেই 5 বন্ধুকে গাড়ি নিয়ে একটা গাড়ির সামনে এসে থামতে দেখা যায়, আর দেখা যায় সেই গাড়িতে বসেছিল এলসা। তারা রাতের বেলা মেয়েটিকে এভাবে বসে থাকতে দেখে সবাই জিজ্ঞেস করে, আপনার কি কোনো সমস্যা হয়েছে, আমরা কি কোনো হেল্প করব? কিন্তু এলসা কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। এতে তারা সেখান থেকে এলসার সাথে আর কোনো কথা না বলেই চলে আসে। তখনই রাহুল তাদের বলে, আবারও বলছি, অঞ্জলির ভিডিওগুলো আমরা ডিলিট করে দিই, টাকা তো পেয়ে গেছি। রবি বলতে থাকে, আরে এই 5 লাখ টাকা 5 মাসও যাবে না, এরপরে কি করব? আরো তো টাকা লাগবে, ভিডিওগুলো ডিলিট না করে রেখে দাও, কাজে লাগবে। তখনই অন্য একজন বন্ধু সেই মোবাইলটা নিয়ে নেয়। অঞ্জলি আর রাহুলের সেই ঘনিষ্ঠ ভিডিওটা দেখতে থাকে আর বলতে থাকে, ইস, এই ভিডিওতে তো অঞ্জলিকে অনেক হট লাগছিল। তখন এই কথাগুলো নিয়ে সবাই মজা করতে থাকে। অন্যদিকে রাহুলের ভেতরে অপরাধ বোধ জাগতে থাকে। সে ভাবতে থাকে সে তার বন্ধুদের কথা শুনে ভুল করেছে। সে আসলে অঞ্জলির সাথে ভালোবাসার অভিনয় করতে করতে তাকে সত্যি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তার বন্ধুদের প্রেসারে সে অঞ্জলি এবং তার প্রাইভেট ভিডিও রেকর্ড করে এবং সেটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। কিন্তু এখন তার মন আর কোনোভাবেই সায় দিচ্ছে না। যতই হোক, রাহুল তো অঞ্জলিকে ভালোবেসেছিল, সেই জন্যই তার ভেতরে অপরাধ বোধ জাগতে শুরু করে। এদিকে গাড়ির ভেতরের সবাই অঞ্জলি আর রাহুলের ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য করছিল, ঠাট্টা মস্কারি করছিল। আর এভাবেই যখন তারা কথাবার্তা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল, ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটি মেয়ে চলে আসে, আর তারা না দেখেই মেয়েটিকে অ্যাক্সিডেন্ট করে বসে। আর এই মারাত্মক দুর্ঘটনায় মেয়েটি সেখানেই পড়ে থাকে। ঠিক তখনই তারা সবাই দৌড়ে নামে আর দেখতে পায় মারাত্মক দুর্ঘটনায় মেয়েটি মারা গেছে। আর সেই মেয়েটি আর কেউ নয়, এলসা। তারা সবাই এলসাকে দেখে চিনতে পারে। সবাই বলাবলি করতে থাকে, এই মেয়েটিকে তো আমরা পেছনে ফেলে রেখে এসেছিলাম, ও আমাদের গাড়ির সামনে আসলো কি করে? তারা ভয় পেতে থাকে, এখন তারা কি করবে? তারা সবাই মার্ডার কেসে ফেসে যাবে। ঠিক তখনই দৌড়ে একটা লোক সেখানে চলে আসে, আর সেটা ছিল অশোক। অশোককে দৌড়ে আসতে দেখে তারা 5 জন আরো বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে অশোকের কাছে তো একটা গান ছিল। অশোক তাদের গাড়ির দিকে ফায়ার করতে শুরু করে আর বলে, তোমরা আমার প্রেমিকাকে কেন মেরে ফেললে? এদিকে অশোক এলসার লাশটার দিকে তাকিয়ে থাকে। ঘটনা চলে যায় 1 ঘন্টা আগে, যেখানে অশোক সেই সুপারমার্কেটে দাঁড়িয়ে তার বান্ধবী জেসমিনের সাথে কথা বলছিল। অশোক সেখানে জেসমিনকে তার প্রবলেমগুলো খুলে বলছিল। অশোক বলছিল কয়েক মাস আগেই এলসার সাথে তার পরিচয়। প্রথম দেখাতেই সে এলসাকে ভালোবেসে ফেলে। এরপরেই ধীরে ধীরে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কিন্তু এলসা কিছুদিন যাওয়ার পরেই তার আসল রূপ দেখাতে শুরু করে। আসলে এলসা কিছুদিন যাওয়ার পরেই আমাদের প্রাইভেট ভিডিও আমাকে দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আমাকে টাকা দিতে বাধ্য করে। এলসা এখন আবারও আমার কাছে টাকা চাইছে। সে বারবার আমাকে ফোন করছে আর সেই সব ভিডিও আর ফটো দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। এখন আমার খুব টাকার প্রয়োজন। জেসমিন বলে, আরে আমি টাকা কোথায় পাবো? আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। অশোক বলে, তোমার কাছে টাকা কে চাইলো? তুমি আমাকে একটি সাহায্য করবে। আমরা এখানে এমন একটা সিন ক্রিয়েট করব যেটা দেখে মনে হবে কয়েকজন ডাকাত বা একজন ডাকাত এসে এই সুপারমার্কেটের কাউন্টারের ভেতর থেকে সব টাকা লুট করে নিয়ে গেছে। জেসমিন বলে, তুমি কি পাগল? এটা হলে অবশ্যই পুলিশ তদন্ত করবে আর তখন আমি ফেঁসে যাব। অশোক জেসমিনকে বোঝায়, তুমি কোনোভাবেই ফাঁসবে না। আমরা এমনভাবে সিনটা ক্রিয়েট করব যেটা দেখে মনে হবে এটা একটা ডাকাতি। যদিও জেসমিন কোনোভাবেই এতে রাজি হচ্ছিল না, কিন্তু জেসমিনও মনে মনে অশোককে ভালোবাসত। আর সেই ভালোবাসার টানেই অশোক অন্যজনকে ভালোবাসে এটা জানা সত্ত্বেও সেই মেয়েটিকে টাকা দেওয়ার জন্য অশোকের প্ল্যানে জেসমিন রাজি হয়ে যায়। ঠিক ওই সময়টাতে রাহুল আর রবি আর তার বাকি বন্ধুরা সেই সুপারমার্কেটে এসেছিল, যেখানে জেসমিন তাদের বলেছিল দোকান বন্ধ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। কিন্তু রাহুল, রবি এবং বাকিরা কেউ কথাই শোনে না। তারা ভেতরে ঢুকে যায় আর কোকসহ বিভিন্ন জিনিস কিনতে থাকে। অন্যদিকে অশোক তাদেরকে দেখার পরেই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। অশোক ভাবতে থাকে, এখন যদি এই দোকানের কাউন্টারের সব টাকা চুরি করে নেই তাহলে পুরো দোষটা এই 5 জনের উপরেই যাবে। আমার কাজটা সহজ হয়ে গেল। কিছুক্ষণ পরে রবি এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায় আর একটু পরেই সেখানে গাড়ি নিয়ে চলে আসে এলসা। অশোক এলসাকে দেখে তাড়াতাড়ি সুপার শপ থেকে বের হয়ে আসে আর এলসাকে বলে, আমি তোমাকে এখানে টাকা দিতে পারবো না, তুমি আমার জন্য হাইওয়েতে যে অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পরেই আসছি। এরপরে অশোক আবারও সুপার শপে জেসমিনের কাছে ফিরে আসে।
অশোক জেসমিনকে বলতে থাকে, আমি একটু আগেই এলসাকে বলেছি আমি টাকার জোগাড় করে ফেলেছি, আমি ওকে টাকা দিয়ে দেব। এখন প্লিজ আমাকে একটু সহযোগিতা করো, না হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। জেসমিন অবশেষে রাজি হয়ে যায়। এরপরেই অশোক সেখানে এমন কিছু সিন ক্রিয়েট করে, কিছু জিনিসপত্র ভেঙে ফেলে যাতে মনে হয় এখানে ডাকাতি হয়েছে, আর সে কাউন্টারের টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এছাড়া যাবার আগে জেসমিনকে সে কিছুটা আঘাত করে, যাতে দেখে সত্যি মনে হয় পুলিশ এসব কিছু বিশ্বাস করে নেয়। অশোক জেসমিনকে বলে, আমি যাওয়ার ঠিক তারপরেই তুমি পুলিশকে কল করবে, আর পুলিশ যদি তোমাকে জিজ্ঞাসাবাদ করে বলবে একজন মাস্ক পরা লোক দোকানে এসেছিল আর সেই তাকে মারধর করে কাউন্টারের সব টাকা নিয়ে গেছে। জেসমিন আসলে একতরফাভাবে অশোককে ভালোবাসতো, তাই এত বড় রিস্কটা সে অশোকের জন্য এবং তার একতরফা ভালোবাসার জন্য নিয়ে নেয়। জেসমিনকে দেখে আবারও বোঝা যায় যে ভালোবাসাটা আসলেই ভয়ঙ্কর সুন্দর। এদিকে অশোক যখন টাকা নিয়ে সেই দিক দিয়ে আসছিল, ঠিক তখনই এলসার রুমমেট অশোককে কল করে আর বলে এলসা আজকে বের হয়েছিল জুমনের সাথে দেখা করার জন্য। জুমনকে নিয়ে সে কোথাও যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সুপারমার্কেটের সামনে সে গাড়ি থামিয়েছিল, আর ঠিক তখনই তোমার সাথে তার দেখা হয়ে যায়। কিন্তু এলসা ভাবছে তুমি হয়তো তাকে দেখে ফেলেছ, তুমি কি সত্যি তাকে দেখেছিলে? অশোক বলে না, সে তাকে দেখেনি। এরপরেই ফোনটা রেখে দেয়। অশোক ভাবতে থাকে এলসা শুধু তাকেই নয়, তার মতো এরকম আরো অনেককেই তার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। তার মতো আর অনেকের জীবন নিয়ে এলসা খেলছে। এতে সে প্রচন্ড রেগে যেতে থাকে ভেতরে ভেতরে। কিছুক্ষণ পরে হাইওয়ে ঠিক সেই জায়গাতে চলে আসে। সে এলসাকে কল করে, এলসাও তাকে দেখতে পায়। তারা দুইজন ছিল রাস্তার এপার আর ওপারে। এলসা তাকে দেখে অশোকের কাছে আসতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেই মাইক্রোটা সেখানে চলে আসে। তারা এলসাকে সেখানে অ্যাক্সিডেন্ট করে বসে। আর ঠিক ওই সময়টাতে অশোক এটা দেখে দৌড়ে এলসার কাছে চলে যায়। অন্যদিকে তারা পাঁচজন অশোককে দৌড়ে আসতে দেখে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অশোক তাদের দিকে ফায়ার করছিল। আর এরপরেই অশোক সেখানে এলসার লাশটা নিয়ে বসে থাকে। ঘটনা এরও ঠিক 2 ঘন্টা আগে চলে যায়, যেখানে এলসা বাড়িতেই শুয়েছিল। ঠিক তখনই জুমন তাকে কল করে এবং তার সাথে বাইরে এসে দেখা করতে বলে। গেটের বাইরে এসে এলসা জুমনের সাথে দেখা করে। জুমন বলে, আমি তো তোমাকে কতবার বলেছি আমি যখন বাসায় থাকবো তুমি আমাকে কল বা মেসেজ কিছুই করবে না, কেন করো এসব? আর তুমি সেসব ছবিই বা কেন আমাকে দাও? তোমাকে তো বলেছি টাকাটা আমি দিয়ে দেব, এতটুকু তো বিশ্বাস করো আমাকে। এলসা বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি, এরপরে আর হবে না। জুমন বলে, ঠিক আছে, এখন আমার সাথে চলো, এখানে আমার কাছে টাকা নেই। এলসা বলে, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। এলসা যখনই বের হতে যাবে এলসার বড় ভাই তাকে দেখে ফেলে আর তাকে বাইরে যেতে নিষেধ করে। বলে, তুমি একজন মেয়ে মানুষ, এত রাতে বাইরে কেন যাচ্ছ? এলসা বলে, আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের খেয়াল নিজে রাখতে পারবো, তাই কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এর মধ্যে তোমার নাক না গলালেও চলবে। এলসা সেখান থেকে কোনো কিছু না বলেই চলে আসে। এলসার ভাই যখন বারান্দায় আসে সে দেখতে পায় এলসা জুমনের গাড়িতে উঠে কোথাও চলে গেল। তার মনটা খারাপ হয়ে যায়। এরপরেই এলসার বড় ভাই তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে এলসার ব্যাপারে, যে রাতের বেলা ও ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এলসার ভাবিও বলতে থাকে, ও শুধু একজন নয়, আমি দেখেছি ও অনেক অনেক ছেলেদের সাথে এক একদিন ঘুরে বেড়ায়। এদিকে এলসা আর জুমনের গাড়িটা পুরনো একটা বাড়ির সামনে এসে দাঁড় করায়। ভেতরে যে তারা দুজনেই সেখানে অন্তরঙ্গ হয়ে যায়, সিন কাট হয়ে যায়। কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে এলসাকে তার বাড়ি ফিরতে দেখা যায় এবং নিজের গাড়ির চাবিটা খুঁজছিল। এলসার বড় ভাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এলসা বলে, আমার গাড়ির চাবিটা লাগবে, গাড়ির চাবিটা দাও। এলসার বড় ভাই বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। এলসা বলে, তুমি আমাকে গাড়ির চাবিটা দাও, এত প্রশ্ন করো না। এলসাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। এলসার বড় ভাই এটা বুঝতে পেরে কথা না বাড়িয়ে তাকে গাড়ির চাবিটা দিয়ে দেয়। আর গাড়ি নিয়ে যখন এলসা যাচ্ছিল ঠিক তখনই রাস্তার মধ্যে এলসার গাড়িটা বন্ধ হয়ে যায় হঠাৎ করেই। ঠিক তখনই রবি এবং তার বন্ধুরা গাড়ি নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিল, আর তারা এলসাকে একা দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিল তার কোনো সাহায্য লাগবে কিনা। আর এর কিছুক্ষণ পরেই এলসা দেখা করেছিল পার্সোনালি অশোকের সাথে এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঘনিষ্ঠ হওয়াটা তো একটা বাহানা, সে আসলে অশোকের কাছে টাকা চাইছিল। অশোকও বলে, তুমি হাইওয়েতে যেয়ে দাঁড়াও, আমি তোমাকে টাকা দিয়ে আসব। আসলে তখনই দেখা যায় টাকা চাওয়া বা ঘনিষ্ঠ হওয়া কোনোটাই এলসার উদ্দেশ্য ছিল না। এলসার উদ্দেশ্য ছিল অশোকের মানিব্যাগ চুরি করা। অশোকের মানিব্যাগটা সে সেখান থেকে নিয়ে আসে, আর এরপরে এলসা চলে আসে সেই পুরনো বাড়িতে যেখানে কিছুক্ষণ আগেই সে যমুনের সাথে ঘনিষ্ঠ হয়েছিল।
এলসা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকে আর তখনই দেখে বোঝা যাচ্ছিল এলসা সেখানে কাউকে বেঁধে রেখেছে। এলসা সেখানে অশোকের মানিব্যাগটা ফেলে রেখে সেখান থেকে চলে আসে আর এতে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এলসা অশোককে ফাঁসানোর জন্যই তার মানিব্যাগটা চুরি করে এখানে ফেলে যায়। এরপরে এলসা তার গাড়ি নিয়ে আবারও যেতে শুরু করে, কিন্তু আবারও তার গাড়িটা ডিস্টার্ব দেয়, বন্ধ হয়ে যায়। আর তখনই হঠাৎ করে একটা গাড়ির ডাল ভেঙে পড়ে এলসার গাড়ির উপরে। এলসা তখন গাড়িটা রেখে পায়ে হেঁটেই সেখান থেকে চলে আসতে শুরু করে এবং তার রুমমেটকে কল করে আর বলে, কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে আমি জুমনের সাথে বের হয়েছিলাম, তখনই আমার অশোকের সাথে দেখা হয়েছিল। আমার সন্দেহ হচ্ছে জুমনকে হয়তো অশোক দেখে ফেলেছে। আমি এখন অশোকের সাথে আবারও দেখা করতে যাচ্ছি, কথায় কথায় সেটা বের করার চেষ্টা করব, তুমিও বের করার চেষ্টা করো। কিন্তু এলসার রুমমেট সত্যি সত্যি অশোককে কল করে সোজাসুজি জিজ্ঞেস করে যে সে জুমনকে দেখেছে কিনা, আর এতে অশোকও সত্যিটা জেনে যায়। এদিকে এলসাকে দেখা যায় সে হাইওয়েতে আসার পরে সে একটি অটো থামায় আর অটোটা ছিল সাতিয়ার। সে সাতিয়ার অটো দিয়ে অশোকের সাথে দেখা করতে যেতে শুরু করে। আর সেখানে যাওয়ার পরে অশোক যখন চলে আসে রোড ক্রস করার সময় এলসাকে রবি এবং তার বন্ধুরা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এরপরেই সেই সোলেমানকে দেখানো হয় যে সেই লোকটার ড্রাগস ডেলিভারি করার জন্য যাচ্ছিল। হঠাৎ করেই তার গাড়ির উপরে কোনো একটা ভারী জিনিস এসে পড়ে। সোলেমান ভয় পেয়ে যায়, সাথে সাথে গাড়িটাকে ব্রেক করে। গাড়ি থেকে নামার পরেই দেখতে পায় গাড়ির সামনের অংশটা অনেক বাজেভাবে ড্যামেজ হয়েছে, কাঁচটাও কিছুটা ভেঙে গেছে। সে ভাবতে থাকে কি এমন পড়লো যে গাড়ি এতটা ড্যামেজ হলো। সে আশেপাশটা ভালো করে দেখতে থাকে, তখনই তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে যায়, কারণ সেখানে একটা মানুষের লাশ পড়েছিল। সুলেমান সেই লোকটাকে চেক করে, দেখে সে মারা গেছে। ডেড বডি দেখে সুলেমান হিদাহিদ জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। তার সামনে একটা ডেড বডি, তার গাড়িতে ড্রাগস, এখন তার কি হবে? এদিকে রবি এবং তার বন্ধুরা এলসাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার পরে তারা গাড়ি নিয়ে পালিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজনের মনে পড়ে তারা কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট করার আগ মুহূর্তে অঞ্জলির ভিডিওটা যে মোবাইলে দেখছিল, অ্যাক্সিডেন্ট করার সময় হঠাৎ করে তাদের হাত থেকে সেই মোবাইলটা গাড়ির বাইরে পড়ে যায় আর তারা সেটা সেখানেই ফেলে রেখে চলে আসে। তারা ভাবতে থাকে এখন যদি অ্যাক্সিডেন্ট স্পট থেকে পুলিশ সেই মোবাইলটা উদ্ধার করে তাহলে অবশ্যই তাদের ধরে ফেলবে। তখন তাদের পালানোর আর কোনো পথ থাকবে না, কারণ মোবাইলে ব্ল্যাকমেইলিং করার ভিডিও, অন্যদিকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার অভিযোগ, তাদের জীবন একেবারেই শেষ হয়ে যাবে। এখানে রাহুলের টেনশনটা সবার থেকে বেশি, কারণ সেই মোবাইলটা রাহুলের ছিল। পুলিশ যখন দেখবে যে রাহুলের মোবাইলে সেই ভিডিওটা, তখন সবথেকে বেশি শাস্তি রাহুলই পাবে। সে সবার সাথে ঝগড়া করতে থাকে আর বলে, তোমাদের কথা শুনে আজকে আমার এই অবস্থা, তোমাদের কথা শুনে আমি অঞ্জলিকে ঠকিয়েছি, তার অভিশাপ আমার জীবনে পড়েছে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রাহুল কোনো কথাই শোনে না। সে নিজেই চলে যায় সেই ফোনটা উদ্ধার করার জন্য। যেখানে এলসার লাশটা নিয়ে অশোক বসেছিল, হঠাৎ করেই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ অফিসার মাইকেল সেখান থেকে অশোককে এইভাবে দেখে বলতে থাকে, তুমি কি মেয়েটাকে খুন করেছ? তার এটা সন্দেহ করার আরও একটা কারণ ছিল, কারণ অশোকের হাতে তখনও সেই গানটা ছিল। অশোক মাইকেলকে বলতে থাকে, না স্যার, আমি ওকে ভালোবাসি, ও আমার প্রেমিকা, ওকে আমি কেন মারবো? 5 জন লোক একটা গাড়ি দিয়ে এসে ওকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে এখান থেকে পালিয়ে গেছে। মাইকেল বলে, ঠিক আছে বুঝলাম। এলসার লাশ দেখে বোঝা যাচ্ছিল সে অ্যাক্সিডেন্ট করেছে, আর যারা এলসাকে অ্যাক্সিডেন্ট করেছে তুমি তাদেরকে চেনো না, কিন্তু গাড়িতে যে মেয়েটি বসে আছে নিশ্চয়ই তুমি তাকে চেনো। আর তখনই দেখা যায় পুলিশের গাড়িতে জেসমিন বসেছিল। পুলিশ জেসমিনকে অ্যারেস্ট করেছে। জেসমিনকে এভাবে দেখেই অশোকের বুঝতে বাকি নেই সেই সুপার শপের ডাকাতির জন্য পুলিশ জেসমিনকে অ্যারেস্ট করেছে। অশোক মনে মনে ভাবতে থাকে, সে তো ফুল প্রুফ প্ল্যান করেছিল, তাহলে সে ধরা পড়ল কি করে? জেসমিন কি নিজেই সত্যিটা বলে দিয়েছে? মাইকেল বলতে থাকে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছিল এই ক্রাইমের পথে তুমি নতুন। প্ল্যানটা তোমার ভালোই ছিল, কিন্তু সবথেকে মেজর এভিডেন্সটার কথাই তুমি ভুলে গেছো, সিসিটিভি ফুটেজ। তোমার আর জেসমিনের এই প্ল্যান আমরা ধরে ফেলেছি। মাইকেল বলে, চলো এখন দুজনে একসাথে থানায় বসে প্ল্যান করতে থাকবে, কোর্টে যেয়ে তোমরা কি বলবে। অন্যদিকে মাইকেল সেখানে একজন কনস্টেবলকে দেখে যায় এলসার লাশের কাছে আর বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দাও আর লাশটার পোস্টমর্টম করার ব্যবস্থা করো তাড়াতাড়ি। এদিকে রাহুল হুট করে সেখানে দৌড়ে চলে আসে, কিন্তু দেখতে পায় যে এলসার আশেপাশে পুলিশ রয়েছে। তারপরেও সে আশেপাশটায় ঘোরাফেরা করতে থাকে, আর এতেই পুলিশের রাহুলের প্রতি সন্দেহ হয়। তাকে ডেকে জিজ্ঞেস করে সে এখানে এত রাতে কি করছে।
রাহুল কথা ঘোরাতে থাকে এবং আশপাশটা চোখ দিয়ে ভালো করে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় তার ফোনটা কিছুটা দূরেই রয়েছে। রাহুল পুলিশকে একটু ফাঁকি দিয়ে নিজের মোবাইলটা নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। আসলে সে বুঝতে পেরেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেই মোবাইলটা এখান থেকে নিয়ে কোনোভাবেই পালাতে পারবে না, এই জন্য তাদের সামনেই পালাতে শুরু করে। পুলিশের সামনে থেকে দৌড়ে পালিয়েছে, পুলিশের তো সন্দেহ হবেই। পুলিশও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। আর কিছুটা দূর যাওয়ার পরে তারা রাহুলকে ধরেও ফেলে। ঠিক তখনই দেখা যায় রাহুলের বাকি বন্ধুরাও তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে আর পুলিশকে মারধর করে একটা সময় রাহুলকে নিয়ে পালিয়ে চলে যায়। তখনই সেখানে থাকা ইন্সপেক্টর কল করে মাইকেলকে আর বলে কয়েকজন ছেলে মিলে তাদেরকে মেরে সেখান থেকে পালিয়েছে, আর তার মনে হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটির অ্যাক্সিডেন্ট কেসের সাথে জড়িত। এদিক দিয়ে সুলাইমান তখনও ভাবছিল এই ডেড বডিটা নিয়ে কি করবে। ঠিক তখনই অটো ড্রাইভার রামু তার শালাকে নিয়ে সেই দিক দিয়েই যাচ্ছিল অটো নিয়ে। সুলাইমানকে অত রাতে গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে রামুর সন্দেহ হয়। সে সেখান থেকে নামে আর জিজ্ঞেস করে কি হয়েছে। সুলাইমান কথা এড়িয়ে যায় আর বলে কিছুই হয়নি। ঠিক তখনই রামুর চোখ পড়ে সুলাইমানের গাড়ির উপরে, যেটা অনেকটা ড্যামেজ ছিল, কাঁচটাও ভাঙা ছিল। রামু বুঝতে পেরে যায় সুলাইমান নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট করেছে আর এই জন্যই সে দাঁড়িয়ে রয়েছে। রামু সুলাইমানকে বলে আপনার গাড়ি দেখে বোঝা যাচ্ছে আপনি কাউকে অ্যাক্সিডেন্ট করেছেন। অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলেননি তো? লাশটা কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না। সুলাইমান কথা ঘোরাতে থাকে। সে ভয় পাচ্ছিল আর বলছিল কিসের লাশ, কোথায় লাশ? আমি কাউকে অ্যাক্সিডেন্ট করিনি, গাড়িটা এমনিই ড্যামেজ হয়ে গেছে আর আমি একজনের জন্য অপেক্ষা করছি। রামু তারপরেও কথা শোনে না। সে আশপাশটা ভালো করে দেখতেই যাবে, অর্থাৎ সেই ডেড বডিটার কাছে যেতেই যাবে। ঠিক তখনই তার বাড়ি থেকে রামুকে কল করে আর বলে তোমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে মেডিকেলে নিতে হবে, তাড়াতাড়ি চলে এসো। রামু সেখান থেকে চলে যাওয়ার পরে রামুর এই ঘটনা দেখার পরে সুলাইমান বুঝতে পারে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলে যে কেউ বুঝে যাবে সুলাইমান কাউকে অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য লোকটার লাশ সাথে সাথে তার গাড়ির ডিকিতে তুলে নেয় এবং সেখান থেকে যেতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে এরপরে যা হওয়ার হবে। মাইকেলও সেই দিক দিয়ে যাচ্ছিল। এত রাতে এমন একটা জায়গায় সুলাইমানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাইকেলের সন্দেহ হয়। সে সুলাইমানকে গাড়ি থেকে নামতে বলে জিজ্ঞাসাবাদ করার জন্য। মাইকেল সুলাইমানকে জিজ্ঞেস করে এত রাতে একা এখানে কি করছেন? সুলাইমান এমনিতেই আগে থেকে ঘাবড়ে ছিল। পুলিশ দেখে তার টেনশনটা 100 গুণ বেড়ে যায় আর সেই টেনশনেই সুলাইমান প্রশ্নের উল্টোপাল্টা জবাব দিতে থাকে। আর মাইকেল এতে সহজেই বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো ঘাবলা রয়েছে। এরপরেই মাইকেল সুলাইমানকে গাড়ির ডিকি ওপেন করতে বলে। কোনো উপায় না পেয়ে সুলাইমান সেটা ওপেন করে। তখনই মাইকেলের কাছে হাতে নাতে ধরা পড়ে যায় সুলাইমান। গাড়ির ডিকিতে মাইকেল সেই লাশটা দেখে ফেলে। সুলাইমান সত্যিটাই বলে যে স্যার আমি একে অ্যাক্সিডেন্ট করিনি, হঠাৎ করে আমার গাড়ির ওপরে এসে পড়ে আর এই লাশটা নিয়ে যাতে আমি কোনো বিপদে না পড়ি এই জন্য লাশটা আমি গাড়ির ডিকিতে রেখে দিয়েছি। কিন্তু কে শোনে কার কথা? মাইকেল সুলাইমানকে অ্যারেস্ট করে, তাকে গাড়ির তোর তুলে নেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই সুলাইমানের গাড়ির ডিকিতে যে লাশটা ছিল সেটা আর কারো নয়, জুমুনের লাশ। কিন্তু জুমুনকে কে খুন করলো? ঘটনা আবারও কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এলসার বড় ভাই দেখেছিল রাতের বেলা এলসা জুমুনের সাথে বের হয়েছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে আবারও এলসা ফিরে আসে আর তাকে প্রচন্ড চিন্তিত দেখাচ্ছিল। এটা এলসার বড় ভাই খেয়াল করে আর এলসাকে সে গাড়ি নিয়ে যেতে দেখে। এই জন্য এলসার বড় ভাই তাকে ফলো করতে শুরু করে আর এলসাকে ফলো করতে করতে সে পুরনো বাড়িটাতে চলে আসে আর সেখানে সে দেখতে পায় জুমুনের লাশটা পড়ে আছে। লাশ দেখার পরপরই এলসার বড় ভাই বুঝতে পারে যে এলসাই জুমুনকে মেরে ফেলেছে আর সে এটাও বুঝতে পারে এই লাশটা যদি পুলিশের হাতে পড়ে এলসা সহজেই পুলিশের হাতে ধরা পড়ে যাবে আর এতে করে মেয়েটির জীবন শেষ হয়ে যাবে। তাই এলসার বড় ভাই নিজের বোনের জীবনকে বাঁচানোর জন্য জুমুনের লাশটা নিজের গাড়ির ডিকিতে নিয়ে আসে আর কিছুটা দূরে একটা ফ্লাইওভারে চলে আসে আর ফ্লাইওভারের ওপর থেকেই জুমুনের লাশটা ফেলে দেয় আর সেই লাশটাই পড়ে সুলাইমানের গাড়ির উপরে। অর্থাৎ সুলাইমান কোনো দোষ করেনি, সে শুধুমাত্র পরিস্থিতির শিকার। সুলাইমান বারবার মাইকেলকে বলছিল সে নিরপরাধ, সে কোনো দোষ করেনি, কিন্তু মাইকেল কথা শুনছিল না। অন্যদিকে সুলাইমানের মনে এটাও ছিল যে তার গাড়িতে ড্রাগস রয়েছে, তাই সে অনেক বাজেভাবে ফেঁসে যাবে আর এই জন্য মাইকেলকে ধাক্কা দিয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে অশোকও এই সুযোগটা কাজে লাগায়। সেও জেসমিনকে সাথে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পুলিশরা তাদের তাড়া করতে শুরু করে।
এদিকে মাইকেল প্রায় সোলাইমনকে ধরেই ফেলছিল, কিন্তু সোলাইমন কোনোভাবেই থামছিল না। উল্টো সে মাইকেলের উপরে হাত তুলতে শুরু করে, তাকে মারধর করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে মাইকেলও কম যায় না, সেও একজন পুলিশ অফিসার, সেও সোলাইমনকে মারতে শুরু করে। কিন্তু তারা কেউ পালাতে সক্ষম হয় না। পুলিশ অশোক এবং জেসমিনকেও ধরে ফেলে, অন্যদিকে সোলাইমনকেও মাইকেল ধরে ফেলে। এদিকে এলসার বড় ভাইকে দেখানো হয় যে তার শার্টটা পুড়িয়ে ফেলছিল প্রমাণ লোপাট করার জন্য। আসলে জুমনের লাশটা যখন সেই বাড়ি থেকে সে নিয়ে এসেছিল, তার শার্টে অনেক রক্ত লেগেছিল। অন্যদিকে রবি, রাহুল এবং তার বাকি বন্ধুরা তারাও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশও তাদের কোনো না কোনোভাবে ধরে ফেলে। এদিকে এলসার ভাই কাউকে ফোন করছিল, তখনই একটা শকিং ব্যাপার সামনে আসে। সেটা হচ্ছে এলসার ভাই যাকে কল করছিল সে হচ্ছে সোলাইমন, আর এই সোলাইমনও হচ্ছে এলসার ভাই, অর্থাৎ এলসার দুই ভাই ছিল। অর্থাৎ ঘুরে ফিরে জুমনকে মার্ডার করার দায়টা এলসার পরিবারের উপরে এসে পড়ল। এলসার বড় ভাই চেয়েছিল এলসাকে বাঁচানোর জন্য জুমনের লাশটা অন্য কোথাও ফেলে দিতে, কিন্তু সেই লাশটা পড়ে সোলাইমনের গাড়ির ওপরেই। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু এলসা জুমনকে কেন খুন করল? তখনই সেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জুমনের সাথে গাড়িতে করে চলে আসে এলসা, আর একটা পুরনো বাড়িতে এসে তারা দুইজন অন্তরঙ্গ হয়েছিল। ঠিক তখনই জুমন আসলে কৌশলে এলসাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ এলসা তাকে বারবার ব্ল্যাকমেল করে তার কাছে টাকা চাইছিল। এই জন্য জুনুন সেই সমস্যার সমাধান করার জন্য এলসাকে সেখানেই মেরে ফেলতে চেয়েছিল। জুমন আসলে আগে থেকেই প্ল্যান করেছিল সে এলসাকে খুন করবে, আর এই জন্য তাকে পটিয়ে এই পুরনো বাড়িতে নিয়ে আসে। এদিকে এলসা যখন দেখতে পায় জুমন তাকে মেরে ফেলার চেষ্টা করছে, তখনই নিজেকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটা রড দিয়ে সে জুমনকে আঘাত করে, আর তখনই সেখানে জুমনের মৃত্যু হয়ে যায়। আর এই জন্যই এলসার সাথে সাথে ঘাবড়ে তার বাড়িতে এসেছিল এবং তার বড় ভাইয়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে আবার সেই পুরনো বাড়ির দিকে যাচ্ছিল। আর তখনই মাঝপথে তার গাড়িটা ব্রেকডাউন হয়ে যায়, আর রাহুল আর তার বন্ধুদের সাথে তার দেখা হয়। এরপরে এলসা জানতে পারে সুপার শপে অশোক রয়েছে, তাই সে তার কাছে চলে যায় এবং কৌশলে তার মানিব্যাগটা নিজের করে নেয়। এলসা আসলে ভেবেছিল জুমনের মার্ডার কেসে সে অশোককে ফাঁসিয়ে দেবে, এই জন্য সে অশোকের সাথে দেখা করে তার সাথে রোমান্স করার অভিনয় করে তার কাছ থেকে মানিব্যাগটা চুরি করে নেয় এবং সেই মানিব্যাগটা জুমনের মার্ডার ক্রাইম সিনে ফেলে আসে। আর সেখান থেকে আসার সময় এলসার গাড়িটা নষ্ট হয়ে যায়। এরপরে সে অটোতে করে অশোকের সাথে দেখা করতে আসে এবং তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসে। আর ঠিক ওই সময়টাতে রাহুল এবং তার বন্ধুরা এলসাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এদিকে সুলেমানকে যে লোকটা ড্রাগস পাচার করতে দিয়েছিল সে খবর পেয়ে সুলেমানের গাড়ির কাছে চলে আসে এবং গাড়ি থেকে সে ড্রাগসের প্যাকেট নিয়ে নেয়, আর সেখানে তাকে অন্য একজন পুলিশ অফিসার সহযোগিতা করে যে তার কাছ থেকে ঘুষ নেয়। এদিকে জুমনের স্ত্রী তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে যে সে কখন বাসায় ফিরবে। সে জুমনকে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু কেউ সেই ফোনটা আর ধরছিল না। অন্যদিকে অঞ্জলি মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা নিউজ দেখতে পায়। সেখানে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড রাহুল সহ 5 জনকে সাজা দেওয়া হয়েছে, কারণ তারা মার্ডার কেসের আসামি। আর এতে অঞ্জলি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বিপদ থেকে বেঁচে গেছে। এদিকে সোলাইমনের মার্ডার কেসে বড় ধরনের শাস্তি হয়, কারণ সোলাইমান যে খুন করেনি সেটার কোনো অ্যালিবাই তার কাছে ছিল না। অন্যদিকে অশোক এবং জেসমিনের কিছুটা শাস্তি হয় সে চুরির জন্য, কিন্তু তারা পরে বের হয়ে আসে। আর অবশেষে এই দীর্ঘ রাত শেষ হয়ে সকাল হয়, আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।